এই ভিডিওটি একটি কমপ্লিট গাইড যারা আইসিটি স্কুল কোঅর্ডিনেটর অর্থাৎ স্কুল কম্পিউটার টিচারের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। আমি আগে বলে নিচ্ছি এই ভিডিওটি খুব লেন্দি হবে, কিন্তু এখানে একটা একটা করে পার্ট ওয়াইজ সমস্ত শর্টকাট কি, ফান্ডামেন্টাল অফ কম্পিউটার আর যত কিছু রয়েছে কম্পিউটার থেকে আসার মতো সমস্ত কোশ্চেন্স এই ভিডিওতে সলভ করা আছে। এবং এর শেষে থাকবে একটা সারপ্রাইজ, অর্থাৎ একটা কম্পিউটার সেন্টারের একটা কমপ্লিট কম্পিউটার যে কোশ্চেন হয় সেই কোশ্চেনের পুরো কোশ্চেন সেটটাকে আমি অ্যান্সার করে দেখাবো। একটা ফাইনাল এক্সামের কোশ্চেন সেট আমার কাছে আছে এবং সেই কোশ্চেন সেটের অ্যান্সারও আমি আপনাদেরকে দেখাবো, যেটা এক্সামে আসার অনেকটা চান্স রয়েছে, বলতে পারেন সেটা সাজেশন হবে। আর এই প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একদম কমপ্লিট টোটাল গাইড ডেসক্রিপটিভভাবে আলোচনা করবো। আমার কাছে একটা হ্যান্ড রিটেন নোটস রয়েছে, যদিও এটা ওপেন সোর্স থেকে কালেক্ট করা, আমি জানি না এটা কার লেখা, কিন্তু আমি এটা কালেক্ট করেছি এবং এটাকে পুরো পিডিএফ তৈরি করেছি আপনাদের জন্য। তো চলুন শুরু করে আজকের ভিডিও। যদি আপনার ধৈর্য থাকে এবং আপনি যদি আগ্রহী হয়ে থাকেন, আপনার যদি মেন মোটিভ থাকে এবং আপনি ফুললি যদি কনফিডেন্ট এবং মোটিভেটেড হয়ে থাকেন, তবে এই ভিডিওটি দেখবেন। যদি আপনার হাতে সময় না থাকে তাহলে ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। তো চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান বাংলা। আমি সোহেল, আপনাদেরকে আজকে পুরো গাইড দেওয়ার চেষ্টা করব। তো চলুন ধৈর্য সহকারে এবং ফুল কনসেন্ট্রেশনের সাথে বসে পড়ুন আপনার ফোনের ডিসপ্লের সামনে। অ্যাট ফার্স্ট দেখুন একটা প্রশ্ন রয়েছে শর্টকাট কি সম্পর্কে। তো আমি সম্পূর্ণ শর্টকাটগুলোকে আগে বলে দিই, কেন কি শর্টকাট থেকে ইন্টারভিউ অনেক কোশ্চেন আসছে। আর একটা কথা, শুধু এক্সাম নয়, আপনি এই ভিডিওটি দেখলে পরে ইন্টারভিউ যে কোশ্চেনগুলো করা হয় সেগুলোও ক্র্যাক করতে পারবেন। তো এক্সাম এবং ইন্টারভিউর জন্য বেস্ট এবং সঠিক ভিডিওতে আপনি ক্লিক করেছেন। আমি রিকোয়েস্ট করব একটু লেন্দি হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কথা দিলাম আপনি লাভবান হবেন। প্রথম প্রশ্ন বলা হয়েছে কন্ট্রোল এতে কী শর্টকাট হয়। তো এটা তো খুবই সিম্পল একটা কোশ্চেন। সমস্ত টেক্সটকে সিলেক্ট করা হয়, কন্ট্রোল বিতে বোল্ড করা হয়, কন্ট্রোল সিতে কপি করা হয় এবং কন্ট্রোল ইতে সেন্টার অ্যালাইন অর্থাৎ লাইনটিকে মাঝ বরাবর নিয়ে আসা যায়। কন্ট্রোল এফে করা যায় ফাইন্ড মানে খোঁজা হয় কোনো টেক্সটকে। কন্ট্রোল জেতে করা হয় জাস্টিফাই অর্থাৎ দুই পাশ সমান করা হয়। কন্ট্রোল আই করা হয় ইটালিক এবং কন্ট্রোল এলে করা হয় লেফট অ্যালাইনমেন্ট অর্থাৎ লেখাটি পেজের লেফট সাইডে চলে আসবে। কন্ট্রোল এনে ওপেন করা হয় একটা ওয়ার্ড ডকুমেন্ট কিংবা নতুন একটা ডকুমেন্টকে ওপেন করা হয়। কন্ট্রোল ওতে হয় আপনার পূর্বে তৈরি করা কোনো একটা ফাইলকে পুনরায় ওপেন করাও যেতে পারে। কন্ট্রোল এর সাহায্যে, কন্ট্রোল পি এর সাহায্যে কোনো টেক্সটকে প্রিন্ট করা যায় এবং কন্ট্রোল আর এর সাহায্যে রাইট অ্যালাইনমেন্ট করা হয়। কন্ট্রোল এস এর সাহায্যে কোনো ডকুমেন্টসকে সেভ করা হয়। কন্ট্রোল ইউ এর মাধ্যমে আন্ডারলাইন করা হয়। কন্ট্রোল ভিতে পেস্ট করা হয় এবং কন্ট্রোল এক্সে কাটও করা হয়। কন্ট্রোল জেড যদি করা হয় তাহলে কন্ট্রোল জেড আনডু অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে যাওয়া এবং কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডু অর্থাৎ এক ধাপ এগিয়ে যাওয়া। কন্ট্রোল ওয়াই এবং কন্ট্রোল জেডে অনেক কনফিউশন থাকে, এটা একটু কেয়ারফুলি দেখে নেবেন। কন্ট্রোল জেড হচ্ছে আন্ডু অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে আসা এবং কন্ট্রোল জেড হচ্ছে কন্ট্রোল ওয়াই হচ্ছে এক ধাপ এগিয়ে যাওয়া, যেটাকে আন্ডু এবং রিডু বলা হয়। সিম্পলি এদের নাম হচ্ছে কন্ট্রোল জেড আন্ডু এবং কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডু। কন্ট্রোল অল্ট প্লাস ডিলিট কম্পিউটারকে রিস্টার্ট করতে ব্যবহৃত হয়। কম্পিউটারের কিবোর্ড কতগুলি? 105টির মতো থাকে বর্তমানে। কম্পিউটারের কিগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে ফাংশনাল কি, যেগুলো F1 থেকে F12 পর্যন্ত বিস্তৃত। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ফাংশনাল কি কতগুলি রয়েছে? 12টি। নিউমেরিক কি, যেমন ডান পাশে যেগুলি রয়েছে ক্যালকুলেটরের মতো সেগুলো হচ্ছে নিউমেরিক কি। স্পেস কি, শিফট কি, কন্ট্রোল কি, এগুলো হচ্ছে স্পেশাল কি। এবং তারপরে রয়েছে কিবোর্ডের F1 থেকে F12 পর্যন্ত 12টিকে ফাংশনাল কির ব্যবহার কী কী রয়েছে? F1 এর সাহায্যে হেল্প পাওয়া যায়, উইন্ডোজ হেল্প ওপেন করা হয় এবং F2 এর সাহায্যে ফাইল ফোল্ডারকে রিনেম করা হয়। F3 এর সাহায্যে প্রোগ্রাম সার্চ অপশন চালু করা হয় এবং F4 এর সাহায্যে মাইক্রোসফট ওয়ার্ডের শেষ কাজটি রিপিট করার জন্য এটি ব্যবহৃত হয়। এছাড়াও আরও অনেক শর্টকাট কি রয়েছে, যেমন F6 এর মাধ্যমে কাজ হচ্ছে কার্সারকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেস বারে নিয়ে যাওয়া হয় এবং F7 হচ্ছে স্পেলিং চেক। আমরা ওয়ার্ড বা যে কোনো সফটওয়্যারে কাজ করার সময় যদি বানান ভুল হয় সেই বানান ঠিক করার জন্য আমরা F7 কি প্রেস করে বানানটিকে ঠিক করে নিতে পারি। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে F8 এর কাজ কি। F8 এর মাধ্যমে কিন্তু অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় আমরা আবার উইন্ডোজ সেভ মোডে চালু করার জন্য এই F8 কি ব্যবহার করতে পারি। F10 এর কাজ হচ্ছে অ্যাক্টিভ মেনুবার অর্থাৎ ইন্টারনেট ব্রাউজারের সময় কোনো মেনুবারকে অ্যাক্টিভ করা হয়। F11 এর কাজ হচ্ছে ইন্টারনেট ব্রাউজারের ফুল স্ক্রিন মোড অন করা। আপনি যদি ইন্টারনেট ব্রাউজিং করছেন কিংবা কোনো পিডিএফ দেখছেন, তো সেক্ষেত্রে যদি আপনি F11 প্রেস করেন তাহলে সেটা ফুল স্ক্রিন মোড হয়ে যাবে এবং যদি আপনি F11 পুনরায় প্রেস করেন তাহলে সেটা আবার আগের অবস্থায় চলে আসবে। F12 হচ্ছে সেভ অ্যাজ উইন্ডো ওপেন করা, মানে কোনো ডকুমেন্টসকে আপনি সেভ করতে চাইলে যেটা কন্ট্রোল এসে হচ্ছে সেম প্রসেসই করতে পারবেন F12 প্রেস করে। কন্ট্রোল অল্ট বি এর কাজ হচ্ছে বাংলা লেখা থেকে ইংরেজিতে বাংলা মোডে, ইংরেজি থেকে বাংলাতে কিংবা বাংলা থেকে ইংরেজি মোডে নিয়ে আসা। এসকেপ বাটনের কাজ হচ্ছে কোনো পপ আপ উইন্ডো কিংবা কোনো বাড়তি কিছু চলে রয়েছে সেটাকে ক্লোজ করা। এসকেপের ব্যবহার আমি যখন ডিসপ্লেতে রয়েছি, কম্পিউটারে রয়েছি, একবার দেখিয়ে দিই আপনাদেরকে। ধরুন এটা কিছু একটা পপ আপ উইন্ডো চলে এসেছে, এখান থেকে ব্যবহার করার জন্য আমি জাস্ট এসকেপ বাটন প্রেস করলাম। সেমভাবে আপনারা কিন্তু এসকেপ থেকে কোনো কিছু ব্যাক আসতে পারবেন। শর্টকাট যদি কিছু পপ আপ উইন্ডো আসে তখন সেটা কাজে লাগে। ক্যাপস লকের কাজ হচ্ছে বড় হাতের করা এবং কিবোর্ডের কোন বোতাম সম্মতিসূচক কাজ করে? এন্টার বোতাম, মানে সম্মতিসূচক বলতে হ্যাঁ সূচক। আপনি ইয়েস করছেন, অ্যাক্টিভ করতে যাচ্ছেন কোনো কাজকে, তাহলে এন্টার বাটন ইউজ করতে পারেন। কিবোর্ডে অ্যারো কি রয়েছে 4টি এবং
ফাইল, এডিট, ভিউ ইত্যাদি শব্দ লাইনকে বলা হয় মেনু বার। ঠিক আছে, কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে? ফাইল মেনুতে। হেডার এবং ফুটার, জুম, টুলবার কোন মেনুতে পাওয়া যায়? ভিউ মেনুতে পাওয়া যায়। কাট কমান্ডটির অবস্থান কোন মেনুতে? এডিট এবং ফাইল মেনুতে। বিজয় কিবোর্ড ব্যবহার করার কোনটা হয় না? কন্ট্রোল অল্ট বি এর মাধ্যমে। এখানে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার সম্পর্কে রয়েছে অনেক কিছু কমেন্ট। তো এখানে দেখুন টুল মেনুতে রয়েছে। আমি এই পিডিএফটি আপনাদেরকে দিয়ে দেবো, কিন্তু পিডিএফটা দেওয়ার থেকেও আপনারা হয়তো শুনবেন না কিংবা পড়বেন না, তাই অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। আমি কথা দিচ্ছি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল হবে। শুধু এটা নয়, আরও অনেক পিডিএফ আমার কাছে রয়েছে। সব পিডিএফগুলি কীভাবে পাবেন আমি সমস্ত ডিটেলস বলবো। আপনারা তাড়াহুড়ো করে আবার ডেসক্রিপশন খুঁজতে যাবেন না, তাহলে ওখানে পাবেন না, কেন কি আমি অন্য প্রসেসে আপনাদেরকে এটা প্রোভাইড করব। পরবর্তী প্রশ্ন রয়েছে পেজ ব্রেক করার জন্য কিবোর্ডে কী করতে হয়? কন্ট্রোল প্লাস এন্টার বাটন প্রেস করতে হয়। পরের প্রশ্ন, বাংলাদেশে তৈরি প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? পিপিলিকা। যদিও এটা কোশ্চেনটা ইম্পর্টেন্ট নয়, এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। পরবর্তী প্রশ্ন, বাংলা ল্যাপটপের নাম কি? দোয়েল। প্রথম ল্যাপটপের নাম দোয়েল। তারপর প্রশ্ন বলেছে, এখানে দেখুন পরবর্তী প্রশ্ন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ কী কী? সি প্লাস প্লাস, জাভা, জাভাস্ক্রিপ্ট, পাইথন, পাস্কাল এবং এডিএ 95। তো যাই হোক, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত প্রশ্ন। এত অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আপনাদেরকে ধরবে না, যদিও চাপ নেই। কম্পিউটার সংরক্ষিত ডেটাবেসকে কী বলা হয়? তখন কম্পিউটার সংরক্ষিত ডেটাবেসকে কী বলা হয়? এর অ্যান্সারটা যদিও নিয়ে এখানে। পরেরটা দেখুন ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কি কোনগুলি? কিবোর্ড, মাউস, ওএমআর। ওএমআরের পুরো কথা আসতে পারে অপটিক্যাল মার্ক রিকগনিশন। আমি ফুল ফর্মটা আপনাদেরকে বলে দিলাম। অপটিক্যাল মার্ক রিকগনিশন হচ্ছে ওএমআরের। জয়স্টিক হচ্ছে একটা ইনপুট ডিভাইস এবং স্ক্যানার ইনপুট ডিভাইস, বারকোড রিডার এটাও একটা ইনপুট ডিভাইস। অর্থাৎ যার দ্বারা তথ্য কম্পিউটারে প্রবেশ করানো হচ্ছে সেগুলো হচ্ছে সব ইনপুট ডিভাইস। যেমন টাচ স্ক্রিন। তো টাচ স্ক্রিন দেখুন ইনপুট ডিভাইস নাও হতে পারে, এটা ইনপুট প্লাস আউটপুট হবে। কারণ কি টাচ স্ক্রিনের মাধ্যমে আমরা দেখতেও পাই, আবার টাচ স্ক্রিনের মাধ্যমে আমরা টাচও করতে পারি, কোনো কিছু ইনপুট দিতে পারি। তার জন্য টাচ স্ক্রিন ইনপুট প্লাস আউটপুট দুটোই হবে। মাইক্রোফোন এটা একটা ইনপুট ডিভাইস। ওয়েবক্যাম এটাও ইনপুট ডিভাইস। স্মার্ট কার্ড ইনপুট ডিভাইস। মেমোরি কার্ড ইনপুট ডিভাইস। সেন্সর, লাইট পেন এগুলো ইনপুট ডিভাইস। ডিজিটাল ক্যামেরা এগুলো ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর, প্রিন্টার, প্লটার, প্রজেক্টর, হেডফোন, স্পিকার, এই সমস্ত কিছু। এবং ইনপুট প্লাস আউটপুটের কাজ করে কীরকম? যেমন মোডেম, টাচ স্ক্রিন, পাঞ্চ কার্ড, এই সমস্ত কিছু ইনপুট প্লাস আউটপুট ডিভাইসের এক্সাম্পল। স্টোরেজ ডিভাইস কোনগুলো? যেগুলোতে তথ্য সংরক্ষণ করে রাখা হয়, যেমন সিডি, ডিভিডি। সিডি এর পুরো কথা কম্প্যাক্ট ডিস্ক ড্রাইভ, এবং এখানে ফ্লপি ডিস্ক ড্রাইভের ফুল দেওয়া আছে ফুল ফর্মটা, এটা হচ্ছে এফডিডি। ফ্ল্যাশ ড্রাইভ যেমন পেন ড্রাইভ, একটি ফ্ল্যাশ মেমোরি নাম হবে পেন ড্রাইভ। পরবর্তী প্রশ্ন, স্টিক মানি, ডেবিট কার্ড এটা হবে প্লাস্টিক মানি, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এটার নাম হচ্ছে প্লাস্টিক মানি। প্লাস্টিক মানি কোনগুলো? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, প্যান কার্ড, এই সমস্তগুলোকে বলা হয় প্লাস্টিক মানি। পরবর্তী টপিক নিয়ে আমি চলে যাচ্ছি। এখানে আরও অনেক কোশ্চেন রয়েছে, আপনারা শুধু ধৈর্য ধরে শুনতে থাকুন, কিংবা আমার ভিডিও দেখতে হবে না, আপনারা শুধু অডিও মোডে ভিডিওতে দেখতে থাকুন। আপনারা জাস্ট প্লে করে দিন, দিয়ে আপনারা অন্য কাজ করুন, হেডফোন লাগিয়ে নিন এবং শুনতে থাকুন, আপনাদের খুব হেল্প হবে। আমি কথা দিচ্ছি এই ভিডিওটি দেখে গেলে আপনার কম্পিউটার রিলেটেড যত কোশ্চেন করুক না কেন সব কিছু উত্তর আপনি দিতে পারবেন। চলুন আমি শুরু করি, আরও এগিয়ে যাই। আমি আশা করছি এখনও পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখেছেন তারা অবশ্যই লাভবান হবেন এবং তাদের খুব খুব উপকার হবে, আপনারা এইটুকু ভরসা রাখতে পারেন। পরবর্তী প্রশ্ন, ইন্টারনেট থেকে। ইন্টারনেট কি? না একটি অভ্যন্তরীণ প্রতিস্থাপন ব্যবস্থা, অর্থাৎ বিশ্বের সমস্ত কম্পিউটার থেকে কানেক্টিভিটি তৈরি করার জন্য ইন্টারনেট ব্যবহার করা হয়। বেশ, ঠিক আছে। এর পরের প্রশ্ন, সিপিইউ এর কতগুলি বিট হতে পারে? যেমন 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট, এই সমস্ত কিছু বিটের কিন্তু সিপিইউ হতে পারে। প্রসেসরের কথা বলছে আর কি, প্রসেসর। সিপিইউ মানে প্রসেসর। বেশ, ঠিক আছে। আমি এবার পরবর্তী টপিক নিয়ে যাচ্ছি, কম্পিউটারের ইতিহাস। পৃথিবীর প্রথম গণনাকারী যন্ত্রের নাম হচ্ছে অ্যাবাকাস এবং কম্পিউটারের জনক হচ্ছেন চার্লস ব্যাবেজ। তিনি অ্যানালিটিক ইঞ্জিন নামে একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন এবং তাকেই ফাদার অফ কম্পিউটার বলা হয়। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে আধুনিক কম্পিউটারের জনক হচ্ছেন জন ভন নিউম্যান। তিনি এডভ্যাক নামে একটি কম্পিউটার আবিষ্কার করেছিলেন, যার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ডিসেলেড ভ্যারিয়েবল অটোমেটিক কম্পিউটার। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের বাইনারি সংখ্যা পদ্ধতির ধারণা দিয়েছেন জন ভন নিউম্যান। এখানে অনেক কোশ্চেন কিন্তু রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। হিস্ট্রি অফ কম্পিউটার থেকে এই কোশ্চেনগুলো আসতেই পারে, জিজ্ঞেস করতেই পারে, কিন্তু এগুলো একটু দেখে যাওয়া অবশ্যই প্রয়োজন আছে। প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট কম্পিউটার কোনটি? উত্তর হবে এডজ্যাক। এখানে অনেক কোশ্চেন রয়েছে, আপনারা পিডিএফ পেয়ে যাবেন, যদিও চাপ নেই, কিন্তু কিভাবে পিডিএফ পাবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব। পরবর্তী প্রশ্ন, এখানে দেখুন ট্রানজিস্টরের ভিত্তিক প্রথম কম্পিউটার টিএক্স ও মাইক্রোপ্রসেসরের ভিত্তিক প্রথম কম্পিউটার অল্টারিয়া 880
এই সমস্ত কিছু কোশ্চেন এখানে রয়েছে, তবে এগুলো ইম্পর্টেন্ট বেশি নয়। আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার হচ্ছে IBM সিস্টেম 360। মাইক্রো কম্পিউটারের জনক হলেন এডওয়ার্ড রবার্টস। ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটর যে কালচে লেখা ফটোটা তা কী দিয়ে তৈরি? উত্তর হবে তার সিলিকন চিপ দিয়ে তৈরি। আচ্ছা, বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় আছে? না আটলান্টা, USA-তে আটলান্টাতে রয়েছে। পরবর্তী প্রশ্ন এখানে রয়েছে, দেখুন এখানে প্রতিষ্ঠানের নাম এবং তাদের প্রতিষ্ঠাতাদের নামও রয়েছে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস এবং এর প্রতিষ্ঠা দিবস হচ্ছে 1975। এখানে অ্যাপেল হবে 1976, স্টিভ জবস হচ্ছেন এর প্রতিষ্ঠা দিবস। এখানে গুগল হবে 1998 এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছেন ল্যারি পেজ এবং সের্গেই ব্রেইন। ওরাকল কর্পোরেশন লরি এবং এলিসন। ইউটিউব 2005 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছেন জাভেদ করিম, বাংলাদেশ বংশোদ্ভূত, এবং আরও দুজন ছিলেন। ফেসবুক হচ্ছে 2004 সালে মার্ক জুকারবার্গ, এটা তো সবারই জানা, এবং টুইটার হচ্ছে জ্যাক ডরসি, এটাও 2006 সালে আবিষ্কৃত হয়েছিল বা উদ্ভাবিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মাইক্রোসফটের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম কি? MS-DOS। তো MS-DOS থেকে অনেক কোশ্চেন ইন্টারভিউ ধরা হচ্ছে। MS-DOS হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের একটি ডিস্ক অপারেটিং সিস্টেম, বা ডজের ফুল ফর্ম ধরতে পারে ডিস্ক অপারেটিং সিস্টেম, ঠিক আছে। তারপর কি দেখুন, পরের প্রশ্ন বলা হয়েছে এখানে কম্পিউটারের শ্রেণীবিভাগ। কম্পিউটার অনেকগুলো শ্রেণীবিভাগ রয়েছে, যেমন অ্যানালগ কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, ডিজিটাল কম্পিউটারের মধ্যে আবার ডিজিটাল কম্পিউটারের অনেক ভাগ আছে, যেমন মেইনফ্রেম, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার কী জন্য ব্যবহৃত হয় আমি একটু বলে দিই। সুপার কম্পিউটার গবেষণার কাজে ব্যবহৃত হয়। মাইক্রো কম্পিউটার আবার ভাগ আছে সুপার মাইক্রো, ডেস্কটপ, ল্যাপটপ আর পাম্পটপ। তো আমরা জেনারেলি যেগুলোকে ল্যাপটপ, পাম্পটপ আর ডেস্কটপ বলি সেটাই হচ্ছে মাইক্রো কম্পিউটার একটা এক্সাম্পল। মাইক্রো কম্পিউটারের মধ্যে আবার দেখুন এই ল্যাপটপে আবার দুটো ভাগে বিভক্ত, একটা নোটবুক আর একটা PDA। PDA এর ফুল ফর্ম ধরতেই পারে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। বেশ, আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। এখানে আমরা কম্পিউটারের শুধু ওই ভাগগুলোই ধরবে, আর সেরকম কিছু এক্সাম্পল ধরবে না, ঠিক আছে। শুধুমাত্র সুপার কম্পিউটারটা একটু জেনে রাখবেন, সুপার কম্পিউটারটা গবেষণার কাজে ব্যবহৃত হয়। আমরা পরবর্তী টপিকে যাচ্ছি, কম্পিউটারের সংগঠন, কিভাবে কম্পিউটার কাজ করে। তো এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার সংগঠন এখানে রয়েছে। দেখুন একটি কম্পিউটার কিন্তু যে প্রসেসে কাজ করে সেটা হচ্ছে ডেটা ইনপুট হয় এবং সেটাকে মাঝখানে প্রসেসিং করে, দেন তারপর আউটপুট বা ফলাফল দেয়। তো ডেটা ইনপুট হলো, কিন্তু সেই প্রসেসিং যেখানে হয় সেটা আবার CPU যেটাকে বলা হচ্ছে, যেটাকে ব্রেন অফ কম্পিউটার বলা হয়। এখান থেকেও কিন্তু অনেক কোশ্চেন আসে যে ব্রেন অফ কম্পিউটার কাকে বলা হয়। উত্তর হবে CPU-কে। এবং কেন বলা হয়? কারণ যাবতীয় কাজকর্ম, সমস্ত কিছু সিদ্ধান্তের কাজ, প্রসেসিং কিন্তু এখানে হয়, সেই জন্য একে ব্রেন অফ কম্পিউটার বলা হয়। এই ব্রেন অফ কম্পিউটারকে আরেক নাম হচ্ছে CU বা কন্ট্রোল ইউনিট, আবার কেউ কেউ এটাকে মাইক্রো প্রসেসরও বলে থাকে। তো এই মাইক্রো প্রসেসরের কী কী ভাগ আছে দেখুন, তিনটে টোটাল ভাগে বিভক্ত। একটা হচ্ছে এরিথমেটিক লজিক ইউনিট, 2 নম্বর ভাগ কন্ট্রোল ইউনিট এবং 3 নম্বর ভাগ মেমোরি ইউনিট। এই ভাগগুলো অবশ্যই মনে রাখবেন। এই তিনটে লজিক্যাল অংশ নিয়েই কিন্তু একটা CPU গঠিত। আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি, প্রথমে হচ্ছে এরিথমেটিক লজিক ইউনিট, 2 নম্বর ইউনিট মানে উপাদানের নাম হচ্ছে কন্ট্রোল ইউনিট এবং মেমোরি ইউনিট। এই তিনটে উপাদান নিয়েই কিন্তু একটা CPU গঠিত। এখানে আরও একটা বিষয় একটু জেনে নেবেন, এরিথমেটিক লজিক্যাল ইউনিটের কাজ, লজিক ইউনিটের কাজ হচ্ছে যত এরিথমেটিক মানে যত ক্যালকুলেশনের ব্যাপার থাকে সেগুলো সব এলিউ করে থাকে। আর CU কন্ট্রোল ইউনিট এই দুজনকে কন্ট্রোল করে, এবং মেমোরি ইউনিট হচ্ছে তথ্যকে সংরক্ষণ করে রাখে। বেশ, এবার এখানে দেখুন ALU বলা আছে, গাণিতিক হিসেব নিকেশ করা হয়, কন্ট্রোল ইউনিট, মেমোরি ইউনিট, যেগুলো আপনাদেরকে এখনই বললাম আমি। এখন আপনাদেরকে আরও পরবর্তী বিষয় সম্পর্কে বলি, মাদারবোর্ড। কেন কম্পিউটারের মাদারবোর্ড নামকরণ হয়েছিল? দেখুন একটা মা যেমন পরিবারের সমস্ত মেম্বারদেরকে একসঙ্গে, একটা মা যেমন পরিবারের সমস্ত মেম্বারদেরকে রেখে দেয় এবং কানেক্টিভিটি বজায় রাখে, সেমভাবে মাদারবোর্ডের একটা প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাকচুয়ালি, যার দ্বারা কিন্তু পুরো কম্পিউটারে কিন্তু কানেক্টিভিটি থাকে। তো সেজন্যই একে মাদারবোর্ড বলা হয়। তো OMR এর পুরো কথা আমি আগেই বলেছিলাম, অপটিক্যাল মার্ক রিকগনিশন। OCR এর পুরো কথা আমি জানতাম না বলেছিলাম, কিন্তু এখানে রয়েছে দেখুন অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। এবং MICR এর পুরো কথা ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। ব্যাংকিং শিল্পে ব্যবহৃত হয় MICR। পরবর্তী প্রশ্ন, মনিটর। মনিটর একটি আউটপুট ইউনিট কিন্তু, আর এখানে এই যে কিছু ফুল ফর্ম রয়েছে এগুলো খুব ইম্পর্টেন্ট। LCD এর পুরো কথা হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, মনিটরে ব্যবহৃত হয়। এবং LED হচ্ছে লাইট এমিটিং ডায়োড, এটা তো এক ধরনের মনিটরে ব্যবহৃত হয়। LCD অপেক্ষা ভালো হচ্ছে LED। পরবর্তী প্রশ্ন এখানে রয়েছে দেখুন পিক্সেল। পিক্সেল কথার অর্থ হচ্ছে পিকচার এলিমেন্ট। পিক্সেল মানে একটা পিক্সেলের মধ্যে কতগুলি ছোট ছোট ঘর বা উপাদান দ্বারা তৈরি, সেটাকে হচ্ছে পিক্সেল। যার যত বেশি হবে তার ডিটেলস তত বেশি হবে এবং তার স্পেস কোয়ালিটিও কিন্তু অনেক বেশি হবে। পরবর্তী প্রশ্ন বলছে যে মনিটর থেকে চোখের আদর্শ দূরত্ব কত দূর, মানে 2 থেকে 3 ফুট পর্যন্ত রাখতে হবে। VGA এর পুরো কথা
ভিডিওগ্রাফি। পরবর্তী প্রশ্ন, র্যাম এবং রমের মধ্যে পার্থক্য চেয়েছে। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং রম হচ্ছে রিড অনলি মেমোরি। র্যাম একটি অস্থায়ী মেমোরি, অন্যদিকে রম হচ্ছে স্থায়ী মেমোরি। রমের বিদ্যুৎ পরিবহন হলে পরে সেটা সংরক্ষিত, বিদ্যুৎ যদি পরিবহন ব্যাহত হয় তাহলে বিদ্যুৎ সংরক্ষিত তথ্য মুছে যায় র্যাম থেকে, কিন্তু রম থেকে মুছে যায় না। র্যাম শুধুমাত্র পঠন এবং লিখনের স্মৃতি, আর এটা শুধুমাত্র রিডের অর্থাৎ পড়তে পারবেন কিন্তু কিছু করতে পারবেন না, ঠিক আছে। আর র্যাম কিন্তু খুব স্থায়ী, অন্যদিকে রম অনেক অস্থায়ী। রমের আবার অনেক ভাগ আছে, আমি আপনাদেরকে বলবো পরে, আমি পরের টপিকটা নিয়ে যখন আলোচনা করছি। আপনারা শুধু দেখতে থাকুন মন দিয়ে, আমি কথা দিচ্ছি আপনাদের সমস্ত টপিক ক্লিয়ার হয়ে যাবে আইসিটি কম্পিউটার রিলেটেড। আমি ওই জন্য অনেকে রিকোয়েস্ট দেখেছি এবং সেই রিকোয়েস্ট অনুসারে আজকের এই ভিডিওটি আমি করলাম। ক্যাশ মেমোরি বা কেচ মেমোরি। ক্যাশ মেমোরি কী ধরনের মেমোরি? কম্পিউটার সবথেকে দ্রুত এবং সবথেকে ছোট মেমোরি হচ্ছে ক্যাশ মেমোরি, অর্থাৎ সিপিইউ এবং র্যামের মাঝখানে থাকে এই ক্যাশ মেমোরি, ঠিক আছে। ক্যাশ মেমোরি কিন্তু মাঝখানে থাকে, বিভিন্ন ডেটা কালেক্ট করে রাখে এবং সেগুলোকে খুব দ্রুত সাপ্লাই দেয়। পরবর্তী প্রশ্ন, সিপিইউর বৈশিষ্ট্য, এটা ইম্পর্টেন্ট নয়। মেমোরি কয় প্রকার? মেমোরি বলা হয়েছে 3 প্রকার। একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, অন্য আরেকটা হলো সহায়ক মেমোরি বা সেকেন্ডারি মেমোরি, এবং আরেকটা ক্যাশ মেমোরি। প্রাইমারি মেমোরি আবার কয়টি ভাগে বিভক্ত? 2টি ভাগে, র্যাম এবং রম। প্রাইমারি মেমোরি র্যাম কীরকম? স্ট্যাটিক র্যাম আর একটা ডায়নামিক র্যাম। এটাকে কেউ এস র্যাম এবং ডি র্যামও বলে থাকে। আপনাদেরকে ইন্টারভিউ হতে পারে যে র্যামের কয়টি ভাগ, তখন উত্তর হবে 2টি ভাগ, এস র্যাম এবং ডি র্যাম। আর রমের কয়টি ভাগ? রমের অনেকগুলো ভাগ আছে, কিন্তু একটু কেয়ারফুলি দেখুন। রমের ভাগ হচ্ছে এম রম, পি রম, ই রম, ইইপি রম। এখানে ফ্ল্যাশ মেমোরি মানে পেন ড্রাইভ, এটা আমি আগেও বলেছি। তো এম রমের পুরো কথা হচ্ছে মাস্কড রম, পি রমের পুরো কথা প্রোগ্রামেবল রম, ইপি রমের পুরো কথা ইরেজেবল প্রোগ্রামেবল রম, ইইপি রমের পুরো কথা ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রম। ফ্ল্যাশ মেমোরি পেন ড্রাইভ। এখানে দেখুন সিডি বলা আছে, কম্প্যাক্ট ডিস্ক ড্রাইভ, ডিভিডি ডিজিটাল ভিডিও ডিস্ক, ম্যাগনেটিক অপটাল ডিস্ক আছে। ইইপি রম পেন ড্রাইভে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, হার্ড ডিস্ক একটি ম্যাগনেটিক ডিস্ক, ঠিক আছে। বেশ, বিট এবং বাইট সম্পর্কে একটু জেনে রাখুন। বিট হচ্ছে মেমোরির সব থেকে মানে স্টোরেজ ইউনিটের সব থেকে ক্ষুদ্রতম একক হলো বিট, ঠিক আছে। মানে মেমোরির ক্ষুদ্রতম এককে কোনটি? তখন উত্তর হবে বিট। বিটের পুরো কথা হচ্ছে বাইনারি ডিজিট, ঠিক আছে। তো এই বিট 0 আর 1 সংখ্যক দ্বারা এই বিটকে কিন্তু প্রকাশ করা হয়, এবং 8টি বিট নিয়ে তৈরি হয় একটা বাইট। এটা খুব ইম্পর্টেন্ট, 8টি বিট হবে তবে একটা বাইট তৈরি হবে। পরবর্তী প্রশ্ন, 8টি বিট হলো তবে হচ্ছে একটা বাইট। সেমভাবে 1024 বাইট হতে হবে তবেই 1 KB হবে। একই রকমভাবে 1024 KB হতে হবে তবেই 1 MB হবে। সেমভাবে 1024 GB হতে হবে তবেই 1024 MB হতে হবে তবেই 1 GB হবে। আরও অনেক ভাগ রয়েছে। মেমোরির সর্বোচ্চ ইউনিট এবং সর্বনিম্ন ইউনিট একটু মনে রাখবেন। সর্বনিম্ন ইউনিট হচ্ছে আপনার বিট এবং সর্বোচ্চ ইউনিট হচ্ছে জিটাবাইট, জেটাবাইট, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন, এখানে ইউপিএস আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। ইউপিএসের পুরো কথা হচ্ছে, ইউপিএস বলতে যেটা আপনারা অনেকে দেখেছেন যেটাকে ব্যাটারির মতো কাজ করে আর কি কম্পিউটারে, সেটা হচ্ছে ইউপিএস এর পুরো কথা হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। এখানে সংখ্যা পদ্ধতি সম্পর্কে অনেক কোশ্চেন আছে। দেখুন, বাইনারি, অক্টাল, ডেসিমাল আর হেক্সাডেসিমাল। এখানে সংখ্যা পদ্ধতি জানার আগে আপনাদের আরও একটা বিষয় জানতে হবে, যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা উপস্থাপনের কৌশল, ঠিক আছে, বা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি মূলত সংখ্যা মূলত 2টি ভাবে বিভক্ত। একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা নন পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে এই যেগুলো আপনারা এখন দেখছেন, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এবং অন্যদিকে যেটা হচ্ছে আপনার নন পজিশনাল, সেগুলো রোমান সংখ্যা, ঠিক আছে। তো যে সংখ্যার বেস যার রয়েছে সে হচ্ছে পজিশনাল, যেমন বাইনারি, অক্টাল, আর নন পজিশনাল হচ্ছে যার কোনো বেস নেই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আজকে বাইনারি, অক্টাল, ডেসিমাল এসব নিয়ে আলোচনা করব। এখানে কিন্তু এই নোটের মধ্যে যে পদ্ধতিটা বলা আছে এটা খুব ওর্স পদ্ধতি এবং খুব কষ্টকর এখান থেকে বাইনারি অক্টাল বের করা। আপনারা যদি বাইনারি থেকে অক্টাল কিংবা অক্টাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমাল থেকে বাইনারি এই নিয়ে নাম্বার সিস্টেম নিয়ে যদি কোনো ভিডিও চান তাহলে দয়া করে একটু কমেন্ট করবেন। আমি এই টপিকটা নিয়ে আলোচনা করতে চাইছি না, কেন কি ওটা ফ্রেশ মাইন্ডে জানতে হবে। আমি এই সাজেশনের মধ্যে কিন্তু এটাকে ঢোকাতে চাইছি না। তাই আপনারা শর্টকাট টেকনিকে যদি শিখতে চান তাহলে আমি কিন্তু ভিডিও দেবো আপনাদের জন্যে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি নাম্বার সিস্টেম সম্পর্কে একটা ভিডিও দেবো। আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। বেশ, ঠিক আছে, আমরা পরবর্তী টপিক নিয়ে যাচ্ছি। তবে জেনে রাখুন, নাম্বার সিস্টেম বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। বাইনারি নাম্বার সিস্টেমের ব্যবহৃত হচ্ছে আপনার 2টি ফ্যামিলি মেম্বার। বাইনারি ফ্যামিলি মেম্বার হচ্ছে আপনার 2টি, 0 আর 1। সেমভাবে অক্টালে ফ্যামিলি মেম্বার 8টি, ডেসিমালে 10টি,
এবং হেক্সাডেসিমালে 16টি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং এই কোশ্চেনগুলো ধরতেও পারে যে কোন নাম্বার সিস্টেমের কতগুলি ফ্যামিলি মেম্বার রয়েছে। পরবর্তী প্রশ্ন, সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অর্থাৎ সফটওয়্যারের ভাগ। সিস্টেম সফটওয়্যারকে অপারেটিং সিস্টেমও বলা হয়, ঠিক আছে। তো অপারেটিং সিস্টেম সফটওয়্যার বলতে সিস্টেমটাকে চালনা করার জন্য, অর্থাৎ আপনি একটা কম্পিউটার কিনলেন, সেই কম্পিউটারটাকে চালনা করার জন্য, পরিচালনা করার জন্য একটা সফটওয়্যারের প্রয়োজন হয়, তার নামই হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এবং সেই সফটওয়্যার ছাড়াও আমরা আমাদের প্রয়োজনে যে সফটওয়্যারগুলি ইনস্টল করি সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন ধরুন আমি ওয়ার্ড ইনস্টল করেছি, পাওয়ার পয়েন্ট ইনস্টল করেছি, কিংবা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এগুলো সব অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ। অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে সংক্ষিপ্তে অ্যাপসও বলা হয়, এমন কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে আপনাকে ইন্টারভিউয়ে। পরবর্তী প্রশ্ন, অপারেটিং সিস্টেমের উদাহরণ। MS DOS, MS উইন্ডোজ, MS ডিস্ক অপারেটিং সিস্টেম মানে DOS, উইন্ডোজ XP, তারপর উইন্ডোজ ভিস্টা, ম্যাক, তারপর উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 11, এই সমস্ত কিছু এসছে, ঠিক আছে। তো এখানে দেখুন অনেক ভাগ রয়েছে। আবার উন্মুক্ত অপারেটিং সিস্টেম মানে কোনো টাকা লাগে না, এগুলো পারচেস করতে হয় না। যেমন লিনাক্স একটি অপারেটিং সিস্টেম যেটা ফ্রি, ইউনিক্স আছে, সান সোলারিস আছে, অ্যান্ড্রয়েড আছে, উবুন্টু আছে, এগুলো সব উন্মুক্ত অপারেটিং সিস্টেম। প্রথম অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছিল মেইন ফ্রেম কম্পিউটারে, ঠিক আছে। পিসিতে প্রথম অপারেটিং সিস্টেম ইনস্টল করতে গেলে প্রথমে আপনাকে পারচেস করতে হবে, তবে সেটা ইনস্টল করতে পারবেন। যাই হোক, আমি পরবর্তী টপিক নিয়ে চলে যাচ্ছি। স্প্রেডশিটের জন্য ব্যবহৃত হয় স্প্রেডশিট সফটওয়্যার কোনটি না গুগল স্প্রেডশিট সফটওয়্যার হচ্ছে আপনার এক্সেল, এবং একটি অ্যাকাউন্টিং সফটওয়্যারের নাম যদি বলে ট্যালি এবং এক্সেল হবে। যদি বলে যে একটি অ্যাকাউন্টিং কাজ করবো আমি কোন সফটওয়্যার ব্যবহার করবো, তখন অবশ্যই ট্যালি হবে, এবং এক্সেলও একটি অ্যাকাউন্টিং সফটওয়্যারের মধ্যে পড়ে। কিন্তু প্রেজেন্টেশন সফটওয়্যার হবে MS পাওয়ার পয়েন্ট, গ্রাফিক্যাল সফটওয়্যার হবে অ্যাডোবি ফটোশপ, এই সমস্ত কিছু। মাল্টিমিডিয়া সফটওয়্যার উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, VLC মিডিয়া প্লেয়ার, এই সমস্ত কিছু। এরপর ভাইরাসের পুরো কথা হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ, এটা হচ্ছে ভাইরাসের পুরো কথা। কয়েকটি ভাইরাসের নামও জিজ্ঞেস করতে পারে এবং অ্যান্টিভাইরাসের নামও জিজ্ঞেস করতে পারে। যেমন ভাইরাসের নাম হচ্ছে চেনোবিল ভাইরাস, ক্রিপার ভাইরাস, ঠিক আছে, ফাইল সংক্রমণ ভাইরাস, ম্যাক্রো ভাইরাস, এই সমস্ত কিছু রয়েছে। এবং কম্পিউটারের কয়েকটি অ্যান্টিভাইরাসের নাম হচ্ছে আভাস্তা, তারপর রয়েছে ধরুন AVG, নার্টন, কাসপারস্কাই, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কুইকহিল, এখন রয়েছে কুইকহিল টোটাল সিকিউরিটি যেটা পাওয়া যায়, তো কুইকহিল একটা অ্যান্টিভাইরাস। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার প্রাণশক্তি কাকে বলা হয়? সফটওয়্যারকে। দেখুন, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? অবশ্যই CPU-কে, কিন্তু কম্পিউটারের প্রাণ কাকে বলা হয়? সফটওয়্যারকে, ঠিক আছে। যে সফটওয়্যারগুলি ইনস্টল বা সেটআপ দিতে হয় তাকে আবার বলা হয় যে পোর্টেবল বা ব্যবহারযোগ্য প্রোগ্রাম। চলুন এবার MS এক্সেল সম্পর্কে অনেক কোশ্চেন আসতে পারে ইন্টারভিউ বা এক্সামে, তো MS এক্সেল সম্পর্কে জানা যাক এবার। কলাম, MS এক্সেলের কলাম রয়েছে 256টি এবং সারি থেকে 65,536টি। কলাম মানে উপর নিচে যেগুলো রয়েছে, আমি আপনাদেরকে এক্সেল ওপেন করে একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে দেখছেন যেগুলো উপর নিচে রয়েছে, যেমন এটা 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 এরকম রয়েছে 256টি, এগুলো সব হচ্ছে আপনার কলাম। এবং এই দিক বরাবর যেগুলো রয়েছে এগুলো সব হচ্ছে আপনার রো বা সারি বলা হয়। তো টোটাল সারি হচ্ছে আপনার 65,500, যেটা আপনারা এখনই দেখলেন, এখানে রয়েছে 65,536টি। এক্সেলের সেল কাকে বলে না কলাম এবং সারির যে প্রত্যেকটি উপাদান সেগুলোকে বলা হয় সেল। এমন কোশ্চেন আসতে পারে যে এক্সেলের সেল কোনটি, তখন বলতে হবে যেখানে কলাম এবং রো এসে মিট করছে সেই ঘরটাকে বলা হচ্ছে সেল। আশা করছি বুঝতে পেরেছেন আপনারা সকলে। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে এখানে দেখুন বিভিন্ন ধরনের, এখানে রয়েছে MS ওয়ার্ড .docs মানে এক্সটেনশন, ফাইল এক্সটেনশন কীভাবে সেভ হয়, .docs দিয়ে সেভ হয়, পাওয়ার পয়েন্ট কী দিয়ে সেভ হয়, .pp দিয়ে সেভ হয়, ইমেজ হয় JPG, তারপর জয়েন্ট ফটোগ্রাফি গ্রুপ JPGর পুরো কথা, ভিডিও হচ্ছে MPG, FN, WMV, এ সমস্ত কিছু দিয়ে সেভ হয়, ডেটাবেস ফাইল DBF এবং MDB দিয়ে সেভ হয়, সিস্টেম ফাইল INT এবং INF দিয়ে শেষ হয়। এবার কম্পিউটারের বাস সম্পর্কে এখানে কোশ্চেন আছে, তো এই বাস সম্পর্কে বেশি অ্যাডভান্স ধরবে না, ঠিক আছে। তো আমি বাসটাকে এখন স্কিপ করে যাচ্ছি, আপনাদেরকে অন্য টপিক নিয়ে এবার আলোচনা করাচ্ছি। এখানে দেখুন, এখানে আমি আপনাদেরকে পরবর্তী টপিক আরও রয়েছে সেটা একটু আলোচনা করিয়ে দেখাচ্ছি। যেমন নিচের দিকে তথ্য প্রযুক্তি থেকে কোশ্চেন আসতে পারে, যেমন ডেটা এবং ইনফরমেশনের পার্থক্য। ডেটা হচ্ছে একটি সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য যেটা আমরা কালেক্ট করি, কাঁচামাল তথ্য, সেটা হচ্ছে ডেটা, মানে অগোছলভাবে যেটা আমরা কালেক্ট করছি সেটা হচ্ছে ডেটা বা উপাত্ত। আর ইনফরমেশন বা তথ্য হচ্ছে সেটাকেই সাজসজ্জিত করে একটা নির্দিষ্ট রিপোর্ট বা ভালো একটা অর্থ প্রদান করা হচ্ছে যেটা ব্যবহারযোগ্য, সেটাকে বলা হচ্ছে আপনার ইনফরমেশন। আশা করছি বুঝতে পেরেছেন।
ডেটা হচ্ছে অগোছালো এবং ইনফরমেশন হচ্ছে গোছালো। এখানে আরও পার্থক্য রয়েছে, যেমন ডেটা ক্ষুদ্রতম একক হলো ডেটা, তথ্যের ক্ষুদ্রতম একক হলো ডেটা, আর ডেটাকে প্রসেস করেই তথ্য পাওয়া যায়। ডেটার পুরোপুরি কোনো ভাবার্থ প্রকাশ করে না, কিন্তু ইনফরমেশন তথ্য প্রকাশ করে বা ভাবার্থ প্রকাশ করে। ডেটা ইনফরমেশনের উপর নির্ভর করবে না, কিন্তু ইনফরমেশন ডেটার উপরে নির্ভর করে। উদাহরণ ফলাফল 0-1, ফলাফল হচ্ছে যেমন 0-1 রানা, পরীক্ষার 0-2 রাকিব, এভাবে। তো এটাকে যখন সাজানো হবে তখন রানা 0-1 এবং রাকিব হবে 0-2, ঠিক আছে। তো এইভাবে সাজানো যেতে পারে। পরবর্তীতে বলা আছে দেখুন ডেটা কমিউনিকেশন কানেকশন। ডেটা কমিউনিকেশন কানেকশন সম্পর্কে আরও অনেক পিডিএফ রয়েছে। তো এবার আমি একটু কথা বলে রাখি, এই পিডিএফটা আপনি কোথায় পাবেন। আমি আমার ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তো সেই ফেসবুক প্রোফাইলে গিয়ে আমাকে মেসেজ করবেন যে আমি আপনার ভিডিও দেখেই কিন্তু এখানে এসেছি, তাই আমাকে পিডিএফটি পাঠিয়ে দিন। তো আমি আপনাদেরকে শুধু এই পিডিএফ নয়, আমার কাছে যতগুলি কম্পিউটার রিলেটেড পিডিএফ আছে সবগুলি আপনাদের কাছে পাঠিয়ে দেবো। যার মূল কারণ হচ্ছে আপনারা এতক্ষণ পর্যন্ত প্রায় 25-26 মিনিট পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আশা রাখছি আপনারা অনেকটাই ভালো উন্নতি করতে পারবেন এক্সামের দিনকে, এবং এই পার্থক্যটা আপনারা শুধু এক্সামের দিনই বুঝতে পারবেন, এইভাবে আপনারা ভিডিওটা দেখেছেন তার জন্যই। তো আপনাদের যদি পিডিএফের প্রয়োজন হয় তাহলে অবশ্যই পিডিএফের জন্য আপনাকে ফেসবুক পেজে কমেন্ট করতে হবে। আমার ফেসবুক প্রোফাইলে কমেন্ট করবেন, আমাকে চলে আসবেন আমার ফেসবুক প্রোফাইলে এবং আমাকে সরাসরি মেসেজ করবেন। আমি ইউটিউবে এখানে কিন্তু দিইনি লিঙ্ক, কোনো লিঙ্কই দিই নাই। তো আপনি আমাকে এই পিডিএফগুলো নিতে চাইলে ফেসবুকে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন, ঠিক আছে। আমি ফেসবুক লিঙ্ক আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে। তো চলুন এবার অন্য একটা টপিক নিয়ে আমরা আলোচনা করি। আমরা আবার চলে আসবো ডেস্কটপে, এবং আপনাদের জন্যই আমার তৈরি করা রয়েছে ফোল্ডার। আমি আপনাদেরকে কিছু শর্টকাট কি সম্পর্কে বলবো। এখানে কম্পিউটার রিলেটেড জিকে কিছু প্রশ্ন রয়েছে, এবং এটাও আমি কিন্তু ওপেন সোর্স থেকে কালেক্ট করেছিলাম, ঠিক আছে। ওপেন সোর্স থেকে কালেক্ট করা, এটার পিডিএফ আমি আপনারা চাইলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো আপনারা এটাও কিন্তু পেয়ে যাবেন। পরবর্তী আরও অনেক নোটস রয়েছে, যেমন ধরুন এখান থেকে কম্পিউটার সম্পর্কিত 400টি প্রশ্ন আপনাদের জন্য রেডি করা আছে একদম। আপনারা যদি চান তাহলে কিন্তু অনায়াসে এই প্রশ্নগুলি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। তার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না, আপনি জাস্ট চলে আসবেন, আপনি শুধুমাত্র ফেসবুক পেজে আসুন এবং কমেন্ট করুন। এই 400টি প্রশ্ন আপনাদেরকে দেওয়া তো খুবই অসম্ভব ব্যাপার, পড়ানো এখান থেকে আলোচনা করা খুবই অসম্ভব, অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা। তাই আমি বলবো যে আপনারা চলে আসুন ফেসবুকে এবং আমাকে ওখান থেকে মেসেজ করবেন, তাহলে কিন্তু আপনাদেরকে আমি এই পিডিএফটা প্রোভাইড করে দেবো। আরও পিডিএফ আমার কাছে রয়েছে, যেমন ধরুন এখানে ধরুন ফান্ডামেন্টাল অফ কম্পিউটারের এখানে একটা ফুল পিডিএফ রয়েছে, এবং কার কি ফুল ফর্ম সেটা নিয়ে এখানে কোশ্চেন আছে। তো এটাও খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো পরবর্তীটা আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে যেটা রয়েছে, এরপরে আপনাদেরকে আরও একটা পিডিএফ রয়েছে, সেটা হচ্ছে যে এক্সেলের শর্টকাট কি, মানে মাইক্রোসফট এক্সেলে অনেক শর্টকাট কি থাকে, তো সেই এক্সেলের শর্টকাট কি কিন্তু এই পিডিএফটার মধ্যে রয়েছে। আপনারা যদি চান তাহলে এটাও কিন্তু প্রোভাইড করব আমি, তবে আপনাদেরকে অবশ্যই আসতে হবে আমার ফেসবুক পেজে প্রোফাইলে, ঠিক আছে। তো এরপরে আরও অনেক কোশ্চেন আছে, যেমন ধরুন কম্পিউটার ফুল নোটস আছে একটা এখানে, এটা তো গেল, এটাই আপনাদেরকে করালাম এখন। আর এখানে একটা রয়েছে ফান্ডামেন্টাল অফ কম্পিউটারের কোশ্চেন, আর রয়েছে কম্পিউটার সম্পর্কিত। এখানে রয়েছে ধরুন মাইক্রোসফট এক্সেল ওয়ার্ডের অনেক শর্টকাট কি, মাইক্রোসফট ওয়ার্ডের কন্ট্রোল দিয়ে যতগুলো শর্টকাট কি হয় সবগুলোই আমার কাছে রয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত কিছুগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা শুধুমাত্র আমাদেরকে নক করুন, ফেসবুক ইয়েতে চলে আসুন আপনারা ফেসবুক পেজে প্রোফাইলে, এবং কমেন্ট করুন, আমি আপনাদেরকে এটা প্রোভাইড করে দেবো। এখানে দেখুন কিছু তথ্য এখানে রয়েছে, খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য এখানে রয়েছে। এই পিডিএফটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এই পিডিএফটা আপনারা কিন্তু পেয়ে যাবেন খুব সহজেই। আপনারা যদি আমি এটার কথাই বলছিলাম, এটা একদম সাজেশনস বেস তৈরি করা রয়েছে, এবং এটা আপনাদেরকে অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন আপনারা। এবং এই কম্পিউটার সায়েন্স পিডিএফটা খুবই ইম্পর্টেন্ট হবে প্রত্যেকটা আইসিটি যারা অ্যাসপিরেন্টস রয়েছেন তাদের জন্য। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে এই পুরো ইয়েটাকে দেখে আসতে, তাহলে কিন্তু আপনারা অনেকে লাভবান হবেন এবং অনেক কাজে লাগবে আপনাদের। এটা মোটামুটি অনেকটা পেজের একটা পিডিএফ, এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ, প্রায় 19 পাতার একটা পিডিএফ। এই পিডিএফটা বেস্ট পিডিএফ, এবং এটাকে স্টাডি করলে পরে আপনাদের আর কোনো সমস্যাই হবে না, এটা জাস্ট একটু স্টাডি করে নিতে হবে। তো আজকের ভিডিও আমি এখানে স্টপ করছি। আমি আশা করছি আপনাদের কাছে ভিডিওটা হেল্পফুল হয়েছে। হ্যান্ড রিটেন নোটসটা আপাতত আপনাদেরকে আমি কভার করে দিয়েছি, কিন্তু আপনারা যদি এই ধরনের পিডিএফগুলো পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে ফেসবুকে মেসেজ করুন, আমি আপনাদেরকে সমস্ত পিডিএফগুলো প্রোভাইড করে দেবো। তো আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, খুশি থাকবেন। বেস্ট অফ লাক, হ্যাভ এ নাইস ডে।